ট্রিলিয়ন ডলার খরচ করা হচ্ছে মানুষ হত্যায়, অথচ বিশ্বব্যাপী ক্ষুধা নিরসনে প্রয়োজন মাত্র 267 বিলিয়ন ডলার। একটি রুটির দাম মাত্র 5 টাকা, আর একটি প্রাণঘাতী বুলেট তৈরিতে ব্যয় হচ্ছে প্রায় 30 টাকা। তবুও নিজেদের দখলদারিত্ব টিকিয়ে রাখতে ট্রিলিয়ন ডলার খরচ করা হচ্ছে মানুষ হত্যায়। ফিলিস্তিনের একজন নাগরিকের বুক ভেদ করতে ইসরায়েল খরচ করছে অন্তত 6টি রুটির দাম। বিভিন্ন জরিপ সংস্থার থেকে পাওয়া তথ্য মতে 2024 সালে বিশ্বব্যাপী 14টি যুদ্ধক্ষেত্রে অন্তত 2,33,000 মানুষ নিহত হয়েছে, যা 2023 সালের তুলনায় 30 গুণ। এই মুহূর্তে সারা বিশ্বে 295 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী 2024 সালে বিশ্বের সামরিক খাতে ব্যয় দাঁড়িয়েছে প্রায় 3 ট্রিলিয়ন ডলার। শুধুমাত্র যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি ও ভারত মিলেই খরচ করেছে প্রায় 2 ট্রিলিয়ন ডলার। অন্যদিকে এই বিপুল সামরিক ব্যয়ের তুলনায় বিশ্ব থেকে ক্ষুধা দূরীকরণে প্রয়োজন তুলনামূলক অতি সামান্য অর্থ। জাতিসংঘের বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী প্রতি বছর মাত্র 37 বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারলেই 2030 সালের মধ্যে চরম ক্ষুধা ও অপুষ্টির সমস্যার টেকসই সমাধান সম্ভব। দুঃখজনক হলো ধনী দেশগুলো এ প্রয়োজনের কাছাকাছি তহবিল কখনো দেয় না। বিশ্বব্যাপী যুদ্ধাস্ত্র ও সেনাবাহিনীর পেছনে যে বিপুল সম্পদ ঢালা হচ্ছে তার শতভাগের 1 ভাগেরও কম অংশ মানুষের খাদ্য ও বাঁচার প্রয়োজনে ব্যয় করলেই পৃথিবীতে কেউ অনাহারী থাকতো না। তার সত্ত্বেও বাস্তবতা হলো 828 মিলিয়ন মানুষ এখনও দৈনন্দিন পর্যাপ্ত খাবার পায় না। অত্যাধুনিক প্রযুক্তি ও সম্ভাবনার যুগে এসে আজও কোটি কোটি মানুষ ক্ষুধার্ত থাকে, আর এর প্রধান কারণ মানবজাতির মূল্যবোধের অবক্ষয়, যেখানে অস্ত্রের যোগান আছে কিন্তু রুটির যোগান নেই। মায়ানমার থেকে আফগানিস্তান সর্বত্র সাধারণ মানুষ যুদ্ধের বলি হচ্ছে। সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলের যুদ্ধে লাখো মানুষ নিহত হয়েছে, অসংখ্য জনগোষ্ঠী নিশ্চিহ্নের পথে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 3 বছরে মিলিতভাবে প্রায় 300 বিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস বা ব্যয় হয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1.5 লক্ষাধিক মানুষের প্রাণ কেড়েছে। পাশাপাশি দেশান্তরী হতে বাধ্য করেছে 1 কোটিরও বেশি মানুষকে। এসব সংঘাত শুধু প্রাণহানি ঘটাচ্ছে না, সৃষ্টি করছে একের পর এক মানবিক বিপর্যয়। আজ বিশ্বজুড়ে সংঘাত ও নিপীড়নের কারণে 123 মিলিয়নের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু অথবা আশ্রয়প্রার্থী অবস্থায় জীবনযাপন করছেন। অর্থাৎ পৃথিবীর প্রতি 67 জনের একজন এখন জোরপূর্বক বাস্তুচ্যুত। সবচেয়ে শঙ্কার বিষয়, এই সহিংসতাগুলো ভবিষ্যৎকে বিষাক্ত করছে। যে শিশুটি যুদ্ধ দেখছে, আপনজনকে হারাচ্ছে, শৈশব থেকে ক্ষুধা, দারিদ্র্য, কষ্ট ভোগ করছে, তার মনে ঘৃণা ও প্রতিশোধের বীজ বোনা হচ্ছে। শিক্ষা, বাসস্থান ও পুষ্টিহীন এক প্রজন্ম বড় হচ্ছে যুদ্ধবিধ্বস্ত এলাকায়। ক্ষমতাধর দেশগুলোর যুদ্ধকে অগ্রাধিকার দিয়ে মানব কল্যাণকে পদদলিত করার ইতিহাস গভীরভাবে হতাশাব্যঞ্জক ধারণার জন্ম দিচ্ছে। ইতিহাসের পাতায় বারবার যেন সেই সাম্রাজ্য আর শক্তির লড়াই, সাধারণ মানুষের রক্তপাত এবং পরবর্তীতে ক্ষমতাধরদের দ্বারা সেই একই শোষণের পুনরাবৃত্তি। মুক্তিকামী মানুষ জানতে চায়, মানবতার মানে কি হত্যার জন্য বুলেট, নাকি ক্ষুধার্ত মানুষের জন্য রুটি? আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2023 সালের 7 অক্টোবর থেকে এবছরের 13 জুন ইরানে প্রথম হামলা করার দিন পর্যন্ত ইসরায়েল গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানে প্রায় 35,000 হামলা চালিয়েছে, আর এসব হামলার সবই নথিভুক্ত করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবাজ হিসেবে ইসরায়েল গোটা বিশ্বে যে পরিচিতি পেয়েছে তা একসময় ঠিকই থামবে। ইতিহাসবিদরা মনে করেন, প্রবল প্রতাপশালীরাও একসময় নিঃশেষ হয়ে গেছে। ইসরায়েলের বর্বরতা আর অহংকারের পতন হবে। মধ্যপ্রাচ্য জোট যদি তাদের নিজেদের ভেদাভেদ ভুলে এক ছাতার নিচে আসে, তাহলে নেতানিয়াহুকে ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হতে পারে। মধ্যপ্রাচ্য জোট যদি তাদের নিজেদের ভেদাভেদ ভুলে এক ছাতার নিচে আসে, তাহলে নেতানিয়াহুকে ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হতে পারে বলে মনে করেন অনেক আন্তর্জাতিক কূটনীতিকও।
ইসরায়েল এসব হামলার যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করেছে, গোলাবর্ষণের পাশাপাশি ছুড়েছে ক্ষেপণাস্ত্র, ঘটিয়েছে দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরণ। এছাড়া সুপরিকল্পিতভাবে সম্পত্তি ধ্বংস করেছে। সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে ফিলিস্তিনিদের ভূখণ্ড লক্ষ্য করে। এর মধ্যে অন্তত 18,235টি হামলা নথিভুক্ত করা হয়েছে। এরপর রয়েছে যথাক্রমে লেবানন 15,520 বার, সিরিয়ায় 616, ইরানে 58 এবং ইয়েমেনে 39 বারের বেশি হামলা হয়। ইসরায়েল বেশিরভাগ হামলা চালিয়েছে গাজা, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, পশ্চিম তীর ও লেবাননে। তবে তাদের সামরিক অভিযান আঞ্চলিক এই সীমানা ছাড়িয়ে আরও দূরবর্তী অঞ্চলেও পৌঁছেছে। আল জাজিরা জানায়, ইসরায়েলের যুদ্ধবিমানগুলো দূরপাল্লার হামলা সংঘাতের ভৌগোলিক পরিসরকে উল্লেখযোগ্যভাবে বিস্তৃত করেছে, যা মধ্যপ্রাচ্য জুড়ে আরও ব্যাপক যুদ্ধ শুরু করা বা সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের এসব অভিযান সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সর্বাধুনিক বিমান বহরের কারণে, যার মধ্যে রয়েছে F-15, F-16 এবং রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ F-35 যুদ্ধবিমান। রাডারে স্টেলথ ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান শনাক্ত করা প্রায় অসম্ভব। F-35 ইসরায়েলের অস্ত্রাগারে থাকা সবচেয়ে উন্নত যুদ্ধবিমান। নজরদারি করা ও লক্ষ্যভিত্তিক হামলা চালানোর জন্য ইসরায়েল ড্রোনের উপরও ব্যাপকভাবে নির্ভরশীল। টানা 628 দিনের বেশি সময় ধরে বোমাবর্ষণ, অবরোধ ও স্থল হামলার মাধ্যমে গাজায় ধ্বংসাত্মক এক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বহু বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষক গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। তারপরও গাজায় এখনও হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। গাজা যুদ্ধে ইসরায়েল যে কৌশলগুলো ব্যবহার করছে তার অনেকগুলোই এখন অধিকৃত পশ্চিম তীরের জমি দখল ও নিয়ন্ত্রণে প্রয়োগ করছে তারা। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী এসব অভিযানের ফলে অন্তত 40,000 ফিলিস্তিনি উদ্ধাস্ত হয়েছেন। ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে প্রায় 14 মাস ধরে সংঘাত চলার পর 2024 সালের 27 নভেম্বর একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সংঘাতে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। 2024 সালের 10 ডিসেম্বর সিরিয়ায় আসাদ পরিবারের 53 বছরের শাসনের নাটকীয় পতনের মাত্র 2 দিন পর দেশটিতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল ওই হামলায় সিরিয়ার সামরিক অবকাঠামোর বড় এক অংশ ধ্বংস করে দেয়। সিরিয়ার প্রধান বিমানবন্দর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান এবং অন্যান্য কৌশলগত স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেয় তারা। ইসরায়েল ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অবকাঠামোগুলোতেও হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হোদেইদা বন্দর ও একাধিক বিদ্যুৎ কেন্দ্র। 2024 সালের শেষ দিকে এই হামলা তীব্র আকার ধারণ করে। 2025 সালেও হামলা হয়েছে। হামলার মূল লক্ষ্য হুতিদের সামরিক সক্ষমতাকে দুর্বল করা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গত 23 জুন ইরানের অভ্যন্তরে ব্যাপক মাত্রার বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। দেশটি সেদিন ইরানের সামরিক স্থাপনা, অস্ত্রের গুদাম এবং ইরানের আঞ্চলিক প্রভাব ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামোগুলোতে একসঙ্গে হামলা চালায়। এভাবে গত 20 মাসে ইসরায়েল তার আশপাশে 2000 কিলোমিটার দূর পর্যন্ত 4টি দেশ ও ফিলিস্তিনি ভূখণ্ডে তার যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। সচেতনরা বলছেন, অবস্থা এমন, নেতানিয়াহু যেন যুদ্ধ ছাড়া একদিনও শান্তিতে থাকতে পারেন না। আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাঁধে বন্দুক রেখে গোটা বিশ্বের দিকেই ঘুরে ঘুরে সেটা তাক করাচ্ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের জন্য একটি গোপন গোয়েন্দা দলকে সক্রিয় করা হয়। পাশাপাশি সক্রিয় করা হয় ইরানের ভেতরে মজুত করে রাখা অস্ত্রের গুদাম এবং অন্যান্য সক্ষমতা। এসব গোয়েন্দা ও অস্ত্রশস্ত্র সপ্তাহ কিংবা মাসের পর মাস ইরানের ভেতরেই নিষ্ক্রিয় অবস্থায় ছিল। জ্যেষ্ঠ এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেন, এই পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল হামলার পরিকল্পনার প্রথম ধাপের একটি অংশ। ইসলামিক রেভলিউশনারি গার্ড এবং ইরানি শাসন ব্যবস্থার নীতি নির্ধারকদের হত্যার উদ্দেশ্যে এই হামলার পরিকল্পনা করা হয়। তিনি আরও বলেন, তারা কোন কোন জায়গায় ছিলেন তাও আমরা জানতাম। ইরানে এই হামলার সাফল্য তুলে ধরার স্বার্থে ইসরায়েলি কর্মকর্তারা এবং আরও কয়েকজন ব্যক্তি ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলেছেন। অভিযানের গোপনীয়তার কারণে তারা নাম প্রকাশ না করার শর্ত দিয়েছেন। ভোররাতে
গোপনে ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলা চালানো হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার ব্যাপ্তি বাড়ানো হয়। পরে তা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় রূপ নেয়। অর্থাৎ গোপন হত্যাকাণ্ড দিয়ে শুরু হলেও পরে খোলামেলা সামরিক অভিযান শুরু হয়। আরেক জ্যেষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান, এই হত্যাকাণ্ডগুলো ছিল বহু স্তর বিশিষ্ট একটি অভিযানের অংশ। এর নেতৃত্বে ছিল ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ। সাম্প্রতিক মাসগুলোতে এই অভিযান গতি পেলেও দীর্ঘ সময় ধরে এর ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছিল। অভিযান সফল করতে সাহসী ও সুপরিকল্পিত পরিকল্পনার পাশাপাশি বিভ্রান্তিমূলক কর্মকৌশলও ব্যবহার করা হয়েছে। এই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা আবার শুরু করে তখন এই অভিযান বাস্তবায়ন পরিকল্পনার চূড়ান্ত ধাপের প্রস্তুতি চলছিল। এই ধাপে মোসাদের গোয়েন্দাদের বিপুল পরিমাণে বিশেষ অস্ত্র গোপনে ইরানে পাচার করার এবং দেশ জুড়ে সেগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে নির্ধারিত সময়ে নির্ধারিত নিশানা লক্ষ্য করে সেগুলো ব্যবহার করা হয়। এসব অস্ত্র মোসাদ কিভাবে ইরানে পাচার করেছিল সে সম্পর্কে অবশ্য এসব ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্ট কোনো ধারণা দেননি। প্রথমে কথা বলা ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান, ইরানের দ্বিতীয় স্তরের যেসব কমান্ডার ও শাসন ব্যবস্থার কর্মকর্তাদের ইসরায়েল হত্যা করতে পারে বলে মনে করা হচ্ছে, তাদের হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছিল মোসাদ। কেউ দরজার নিচ দিয়ে চিঠি পেয়েছেন, আবার কেউ ফোন কল পেয়েছেন কিংবা কারো স্ত্রীকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। এই বার্তাগুলোর লক্ষ্য ছিল পরিষ্কারভাবে জানিয়ে দেয়া যে মোসাদ জানে ওই কর্মকর্তারা কে কোথায় আছেন এবং তারা মোসাদের নাগালেই আছেন। মোসাদের এই হুমকিকে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। কারণ আক্রমণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প নিহত ইরানি নেতাদের উদ্দেশ্যে লিখেছিলেন, তারা সবাই এখন মৃত। এরপর তিনি ইরানকে সতর্ক করেন, যদি তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ না করেন তবে আরও ভয়াবহ হামলা আসবে। এই অভিযানের প্রথম ধাপকে নির্মূল অভিযান বলা হচ্ছে। এটি ছিল মোসাদের বড় অভিযান রাইজিং লায়নের একটি অংশ। এই পুরো অভিযান বাস্তবায়ন করতে বহু বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করেছে মোসাদ। তারা ইরানি নেতাদের অবস্থান ও তথ্য সংবলিত ফাইল তৈরি করেছে। এর মধ্যে তাদের বাসা, বাংকার, গোপন আশ্রয়স্থলেরও তথ্য ছিল। দ্বিতীয় ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেন, অতি সম্প্রতি ইহুদিবাদী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের ইউনিটগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করার উদ্দেশ্যে খোলা জায়গায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র স্থাপন করে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি কাছাকাছি এসব অস্ত্র বসানো হয়। এর উদ্দেশ্য ছিল হামলার কয়েক ঘন্টা আগে এই প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে ফেলা। মোসাদ আরও আগে থেকেই ইরানের ভেতরে বিস্ফোরক ড্রোনের একটি ঘাঁটি গড়ে তোলে। ওই কর্মকর্তা বলেন, হামলার আগে এসব ড্রোন সক্রিয় করা হয় এবং সেগুলো তেহরানের কাছাকাছি এসফাজাবাদে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের দিকে পাঠানো হয়। ইসরায়েলি যুদ্ধবিমানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করতে সাধারণ যানবাহনের ভেতরে বিস্ফোরক ও উন্নত প্রযুক্তি লুকিয়ে রেখেছিল মোসাদ। দূর থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে এসব বিস্ফোরক দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস কিংবা বিপর্যস্ত করা যায়। প্রথম ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান, এই অভিযানের আরেকটি লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র পরিবহনকারী ট্রাক। তিনি বলেন, প্রতিটি ট্রাক ধ্বংস করা মানে 4টি ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা শেষ করে দেয়া। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো যখন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল, তখন ইরানের অভ্যন্তরে লুকিয়ে থাকা মোসাদের ছদ্মবেশী সশস্ত্র গোয়েন্দা দল, এক ঝাঁক সশস্ত্র ড্রোন এবং সাধারণ যানবাহনের মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক খোলস ছেড়ে বেরিয়ে আসে। এসব অস্ত্র ইরানের ঘুমন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার দিকে অগ্রসর হতে থাকে। ইরানের সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নেতারা ছিলেন হামলার লক্ষ্যবস্তু। তাদের অনেকেই তখনও নিজের বিছানায় নিজের বাড়িতে ছিলেন বলে জানিয়েছেন এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা। এই অভিযানের বিষয়ে তিনি সরাসরি অবগত ছিলেন। তিনি ওয়াশিংটন পোস্টকে অভিযান সংক্রান্ত অপ্রকাশিত বিস্তারিত তথ্য দিয়েছেন।
ইসরায়েলি ও পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা এবং ইরান সরকারের বিভিন্ন বিবৃতিতে বলা হয়, ভোর হওয়ার আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ বলয়ের বিভিন্ন সদস্য এবং পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হন। ইসরায়েলি ও পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তারা এবং সরকার পক্ষের দেওয়া তথ্যে বলা হয়েছে, তাদের অনেকেই বিস্ফোরক ভর্তি ড্রোন কিংবা অন্যান্য যন্ত্রের আঘাতে নিহত হন। ইরানে আবার হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার হামলায় আরও বেশি শক্তি প্রয়োগ করা হবে। ইসরায়েলি বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে এই কথাগুলো বলেন তিনি। কাজ এমন সময়ে এই বক্তব্য দিলেন যখন ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ধারণা করছে ইসরায়েল। এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা করছে দেশটি। এদিকে ইরানের একাধিক সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সমন্বিত হামলা ইরান একাই মোকাবেলা করেছে। তবে ফের যদি এমন হামলা হয় তাহলে বসে থাকবে না ইরানের মিত্ররা। বিশেষ করে রাশিয়া, উত্তর কোরিয়া আর চীন ইরানের জন্য ঢাল হয়ে দাঁড়াবে বলে প্রত্যাশা করছে ইরানের বিশেষজ্ঞরা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বিমান বাহিনীর অনুষ্ঠানে কাজ বলেন, আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইস্পাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের যদি ফিরতে বাধ্য করা হয় তাহলে আরও শক্তি নিয়ে ফিরব। গত 13 জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে 21 জুন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24 জুন যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল। এরপর থেকে দুই দেশের মধ্যে আর হামলার ঘটনা ঘটেনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা মূলত ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে। প্রকল্পগুলো শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে বলে ইরান দাবি করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ, পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে তেহরান। সম্প্রতি হোয়াইট হাউসের সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, ইরান আবার পরমাণু অস্ত্র তৈরির দিকে গেলে দেশটিতে নতুন করে হামলা চালাবে ওয়াশিংটন। 21 জুন ইরানের ফর্দো, ইস্পাহান ও নাতানজ পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প শুরু থেকেই দাবি করে আসছেন, ওই হামলায় 3টি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল সাংবাদিকদের বলেন, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে 1 থেকে 2 বছর পেছনে ঠেলে দিয়েছি। ইসরায়েলের সর্বশেষ হিসাব অনুযায়ী হামলায় ইরানের পরমাণু কেন্দ্রে থাকা 18,000 সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। তবে 60% মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। কিছু ইউরেনিয়াম এখনও ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারবেন। ইসরায়েলের এক কর্মকর্তা হুঁশিয়ার করে বলেন, কেউ যদি সেই ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল আবার হামলা চালাবে। নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলের বিশ্বাস 10 মাস আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর ইরান জোরে সোরে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে। এই সংক্রান্ত প্রমাণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হয়। এরপর 13 জুন ইরানের উপর হামলা চালানোর পরিকল্পনাকে এগিয়ে নেয় ইসরায়েল। এদিকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক খারাপ হয় তেহরানের। এরই মধ্যে বৃহস্পতিবার সংস্থাটি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে IAEA কাজ করতে চাইলে তাদের দ্বিমুখী নীতি ত্যাগ করতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে ফোনালাপে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যদি আবারও আগ্রাসন চালানো হয় তার জবাব আরও দৃঢ়ভাবে দেবে তেহরান। এর আগে গত সপ্তাহে ইরানে IAEA এর কার্যক্রম স্থগিত করা নিয়ে একটি আইনে সই করেছিলেন পেজেশকিয়ান।
লেবাননের সাথে ইসরায়েলের আক্রমণ পাল্টা আক্রমণের সম্পর্ক দীর্ঘদিনের। কিছুদিন আগেও লেবাননে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, অথচ সেই লেবাননকেই বড় অস্ত্র চালান দিচ্ছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। তাহলে কি যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়েই ইসরায়েলকে ঘায়েল করবে লেবানন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতনদের মাঝে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর লেবাননে প্রায় $10 কোটি সামরিক বিমান রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। শুক্রবার পেন্টাগনের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাকে সমর্থন করবে। লেবানন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার দেশ হিসেবে কাজ করে যাচ্ছে। এই চুক্তির আওতায় লেবাননের সামরিক বাহিনী যে গত বছরের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নে দক্ষতা দেখিয়েছে, তা আরও শক্তিশালী হবে। লেবাননের দক্ষিণাঞ্চলে এই বাহিনী মোতায়েন রয়েছে। চুক্তিতে যেসব A-29 সুপার তুকানো যুদ্ধবিমান রয়েছে, সেগুলো মূলত কাছাকাছি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো এবং গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কমিশনের কাজে ব্যবহার করা হয়। এ প্রকল্পের প্রধান ঠিকাদার হচ্ছে সেইরা সিয়েরা নেভাদা কর্পোরেশন। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের স্পার্কস শহরে অবস্থিত। চুক্তির আওতায় কোনো মার্কিন সরকারি কর্মকর্তা বা ঠিকাদারকে লেবাননে পাঠানোর প্রয়োজন হবে না। এই চুক্তি বাস্তবায়নের ফলে লেবাননের নিরাপত্তা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা প্রস্তুতির উপর কোনো প্রতিকূল প্রভাব পড়বে না বলেও জানিয়েছে পেন্টাগন। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওন জানিয়েছেন, বর্তমান সময়ে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিককরণে আগ্রহী নয় লেবানন। তবে তিনি ভবিষ্যতে প্রতিবেশী এই দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের আশা প্রকাশ করেছেন। শুক্রবার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আওন বলেন, শান্তি মানে যুদ্ধের অবসান, আর এটাই এখন লেবাননের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু স্বাভাবিককরণ আপাতত লেবাননের বৈদেশিক নীতির অংশ নয়। সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের দেয়া এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। গিডিওন সার জানিয়েছিলেন, ইসরায়েল লেবানন ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। প্রেসিডেন্ট আওন আরও বলেন, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী 5টি এলাকা এখনও ইসরায়েল দখলে রেখেছে। এই এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি বলেন, ইসরায়েলি সেনাদের উপস্থিতি লেবাননের আন্তর্জাতিক স্বীকৃতি সীমান্ত পর্যন্ত সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বাধা হয়ে আছে। গত নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল, তার আওতায় ইসরায়েলকে পুরোপুরি দক্ষিণ লেবানন ছাড়ার কথা ছিল। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ যোদ্ধাদের লিটানি নদীর উত্তরে সরে যেতে হবে এবং ওই এলাকায় কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করবে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানানো হয়েছে। লেবানন এ আহ্বানের জবাব দিলেও তা প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট আওন শুধু এটুকু জানান, দেশের অস্ত্রের নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে, তবে এটি বাস্তবায়নে জাতীয় ঐক্য ও শান্তি বজায় রাখার দিকটিও বিবেচনায় নেওয়া হবে। এতে ইঙ্গিত মিলেছে, হিজবুল্লাহকে বল প্রয়োগের মাধ্যমে নিরস্ত্র করার কোনো পরিকল্পনা নেই। আরব নিউজ জানায়, 15 বছর স্থায়ী লেবাননের গৃহযুদ্ধের পর হিজবুল্লাহ একমাত্র গোষ্ঠী যারা অস্ত্র ধরে রেখেছে। তখনও দক্ষিণ লেবানন ইসরায়েলের দখলে ছিল। সম্প্রতি 1 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের সঙ্গে চলা উত্তেজনা এবং গত সেপ্টেম্বরের 2 মাসের যুদ্ধ হিজবুল্লাহর শক্তি অনেকটাই ক্ষয় করেছে।